তুমি যে কার বাড়িতে একজনের মরা বাড়িতে গেলা যে লোক মারা গেছে ওই বাড়িতে, তারপরে তুমি এই ঘটনাটা বলছিলাম আমারে যায় দেখে যে তার আবার 3-4টা ছেলে। হ্যাঁ মনে হয়েছে খালি ছেলে হয়েছে, খালি ছেলে হয়েছে। দেখতে গেছি না তুমি নাই যাকে একটু দেখে আসি, মারা গেছে আইসি দেখতে লেগে এতটি ছেলে বউ কান্নাকাটি থাকবে ওইটাও নাই। তখন মানে মা এসে মানে বাড়িতে বলতেছে যে আমার একটা মেয়ে লাগবে। যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়ি বোঝা যায় যে তার মা বাবা চলে গেলে যে বোঝা যায় যে না এই বাড়ির একটা কিছু হয়েছে। মাতাল রাজ্জাক কান্দে সাপের দেশে, ঘর বাঁধিয়া রঙ্গ রসে বিষে মরলাম সজনী। একজন মধুবয়তী আর উজালা বেগম মানব জনমের মধুর মঞ্চে কেমন করে মমতাজকে আনলেন সেই গল্পটিও মায়ায় ভরা। মধুবয়তীর প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান থাকলেও উজালার গর্ভের কন্যা সন্তান ছিল না। পাশের গ্রামের কোনো এক আত্মীয়ার চোখের জলহীন অন্তিম বিদায়ের ঘটনায় মায়ার টানটা উপলব্ধি করেন উজালা। আব্বা তো ওই যে এখন মমতাজ বলে বা অনেকেই অনেক রকম করে, আমার উস্তাদ যেমন মমতি বলে ডাকতো, কিন্তু আমার আব্বা হলো একদম মমতাজ বলে, পুরো নামটা মমতাজ, মানে এমন করে সে ডাকতো, পুরো নামটা সুন্দর করে সে, এবং পেটে থাকতেই কিন্তু নামটা রাখছে। গাথে গানের মালা ওই ফুলতলা গো সখী, আমি দেখেছি এক ভুজঙ্গিনী, বলো সজনী কি সাপে দংশিল গো মোরে, বলো সজনী। বাবার সুর আর মায়ের মমতার উত্তরাধিকার, বাংলাদেশের মায়ার সম্পদ। মিষ্টিকাল চর্চা করতে করতে মায়া নিত্য মায়া অনিত্যের দোলাচলে থাকেন। গান, মানব সেবা, সংসার, বন্ধুত্ব, সম্পর্ক সবটাতেই মানুষ মমতাজের সেই মিষ্টিকাল আলো। ওরে আমার এই ব্যথা কিছু কমেনি, এলো সজনী। বাবার এখানে দোয়া করো কেমনে? এক লাইন কি গান শুনতে চায়? না সিরিয়াসলি আমি সত্যি কথা বলি, আব্বা যেদিন লাস্ট মানে যখন তার বিছানায় পড়া, আমারে বলে কি একটা গান শোনাও তো। সত্যি আর আমি ভুলে গেছি সব গান, একটা গান আমার মনে আসতেছিল না জানো। মানে সে আমারে বলে একটা গান শোনাও তো একটু শুনি। ওই সময় সে একেবারে মানে 2-4 দিনের মধ্যে, তখন মানে আমরা বুঝতেছিলাম যে সে আর, সেই সময় আমার বলে যে তোমার উস্তাদ জি, তা আবার বলে দিছে কার কোন গান, বলে তোমার উস্তাদের একটা গান, মানে গুরুর একটা গান, মাতাল রাজ্জাকের একটা গান আমারে শোনাও। তো হইলো কি, আমি সেই একটা গানও মনে, আমি আব্বা আমার তো গান একটাও মনে আসতেছে না। তো বলে দেখো তো পাগল মেয়ে, যে খাতা দেখে গান করে না তার এখন কোনো গানই বলে মনে আসে না। আচ্ছা ওই গানটা গাও। তার আবার ওই যে একটা মানে অনেক গানই তার প্রিয় ছিল আমার উস্তাদের লেখা, ওই গানটা সে আবার গাইতো খুব, সেই গানটা আচ্ছা এইটা গাও তাহলে। একটু সুর দিয়ে আমারে বললো যে কি সাপে দংশিল গো মোরে, বলো সজনী। মাতাল রাজ্জাক কান্দে সাপের দেশে, ঘর বাঁধিয়া রঙ্গ রসে বিষে মরলাম সজনী। আমি দেশ ছেড়ে ওই
দেশে যাব গো সখী, যেই দেশে নাই খাল নাগিনী, হলো সজনী কি সাপে দংশিল গো মোরে, হলো সজনী। মানে গানের কথাগুলো এত সুন্দর ছিল, মনে হয়েছিল ওই সময় ওনার সাথেই গানগুলা মানে ইয়ে হইতেছিল। বলে ফুলের গায়ে না দিতে হাত, ঘাই দিয়েছে কালের বিষদার, ধরে কাল ফুল থাকলে সাপের ওঝা এনে দেখা আমার, এই বিষ কিছু কমেনি, হলো সজনী কি সাপে দংশিল মোরে, হলো সজনী। ফোটা ফুলের গন্ধ পাইয়া সাপ ছিল ঝোপে পেঁচাইয়া, আগে তো না জানি। মাতাল রাজ্জাকের গান, মানে এই গানটাই পছন্দ করতেন? এই গানটা সে গাইতো, সে অনেক। আচ্ছা, আমার খুব বেশি গাওয়া হয় নাই, যে কারণে আমার ওইভাবে তো মনেও নাই, আর ওই সময় তো কোনোটাই মনে আসতেছিল না। সে আবার একটু সুর দিয়ে বাবা একদম মৃত্যু সজ্জায়, হ্যাঁ তখন মানে তার কয়েকদিন 2-3 দিন পরে সে চলে গেছে। তো এটা গাথে গানের মালা, মানে সে টানা সুরের গান খুব পছন্দ ছিল। তো মানে বললাম যে আমার আব্বা যে মানে মৃত্যু পর্যন্ত তার এত সুন্দর গলা, তো গাইতেছে গাথে গানের মালা ওই ফুলতলা গো সখী, আমি দেখেছি এক ভুজঙ্গিনী, হলো সজনী কি সাপে দংশিল গো মোরে, হলো সজনী। ফুটা ফুলের গন্ধ পাইয়া ওই সাপ ছিল ঝোপে পেঁচাইয়া, আগে তো না জানি। থাকলে সাপের ওঝা আইনা দেখা গো সখী, ওরে আমার এই ব্যথা কিছু কমেনি, হলো সজনী। লাস্টের অন্তরটা আমি ভুলে যেতেছিলাম, তখন আমি ভুলে যেতেছিলাম গানটা। বলে যে মাতালের নামটা আছে, ওই লাইনটা তো তুমি গাইলা না। মানে আমাদের গানের তো আবার বাউল গানের একটা ধরন আছে যে সবার আবার ভনিতা, মানে শেষে যে সিগনেচারটা যে উনারি গান, হ্যাঁ। তো আমি ভুলে যেতেছি, বলে যে মাতালের নামটা আছে, ওই অন্তর কিন্তু গাও নাই তুমি এখনো। তারপর আমার তো মনেই থাকতেছে না গানগুলা। বলে যে মাতাল রাজ্জাক কান্দে সাপের দেশে, ঘর বাঁধিয়া রঙ্গ রসে বিষে, মরলাম সজনী। আমি দেশ ছেড়ে ওই দেশে যাব গো সখী, যেই দেশে নাই খাল নাগিনী, হলো সজনী কি সাপে দংশিল গো মোরে, হলো সজনী। এই গানটা আব্বাকে শেষ শোনাইলাম, আর সে আমাকে বলে দিল আর কি, এবং আমার মনেও ছিল না, সে বলে বলে দিতেছিল। মানে বাবার সাথে গান গাওয়ার একদম শেষ স্মৃতি। তার 2-3 দিন। বছরটা কবে? এটা 2006 লাস্টে আর কি, ডিসেম্বরে 31 তারিখে চলে গেছেন, তার 3-4 দিন আগে তোমার এই গান। তারপরে তুমি তো এক ধরনের মানে একরকম করে তো তার সাথে কানেক্ট করো, গান গাইতে স্টেজে সব সময়, কিন্তু এই জায়গাটা আসলে কি কোনো কিছু মনে হয়, মানে এখানে আসলে কি এটা আব্বা আছে, এটাই তো মানে ভাবি সব সময় যে সে তো আছেই। আমি এই যে তার জন্য যাই করি, যে প্রোগ্রাম করি, যারা এসে 2টা গান করে বা সে এখানে, এবং আমাকে তো বলছে যে তুমি কিন্তু আমার জায়গায়, আমার মানে আমাকে তোমার পাশে কাছে রেখো, আমার গ্রামেই রেখো, এরকম তো তার কথাই ছিল। তো এবং এই যে অনুষ্ঠান
গুলো করি, গান করি, সবই আব্বা দেখে শুনে। এটা তো আমি আসলে সে নাই এরকম অতটা ফিল কখনো করতে চাই না, যেহেতু আমার কাছে আছে, আমি রাখতে পারছি তাকে আমার কাছে। এটা তো মানে তুমি গানটা শিখছো মাতাল কবি রাজ্জাক, তাই তো? আর আব্বার মমতাজ হয়ে তো প্রথমে তো ওখান থেকে গান। কিন্তু এই যে তোমার যে বললো তুমি আমার কাছে রাখো অথবা তুমি আমার কাছে থাকো, এই যে তোমরা এই সবার পরিবারের মধ্যে, এইটা তো একটা বিরাট সাহসেরও ব্যাপার। আমরা জীবিত থাকতে কখনো মৃত্যুর কথা চিন্তা করি না, আর তুমি বাবার কবরের পাশে তোমার জায়গাটা রাখছো। এটা কি তুমি শিষ্যা, সন্তান, তার যোগ্য উত্তরসূরি কোনভাবে মানে এই যে জায়গাটা রাখলা? এখন এটা আমি কি যে এটা আসলে ওইভাবে ব্যাখ্যা দিয়ে তো বলতে পারবো না। এটা আত্মার আত্মীয়, আত্মার হয়তো এটাকে এক আত্মা এরকমই মনে হয়। যেমন একটা হাদিস যদি আমি বলি এখানে, যে আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক যেমন তার বিবি ফাতেমাকে যদি জানতে চাইতো কেউ যে ফাতেমার সাথে তার কি সম্পর্ক, মা বাবার সম্পর্ক, মেয়ে মার সম্পর্ক, কি সম্পর্ক, তো এই সম্পর্কের কথা কোনো একদিন আমার হুজুর পাক ব্যাখ্যা দিতে যায় বলতেছে যে ফাতেমা যে আমার কি, এটা আমি বলতে পারবো না। অনেকেই হয়তো তার সন্তানকে জান বলে, জানের টুকরা, কলিজার টুকরা, আমার রক্তের অংশ, আমার অনেক কিছুই বলে। কিন্তু ফাতেমাকে তিনি একটা ব্যাখ্যা দিতে যায় বলছিল যে ফাতেমা হলো আমার টুকরা, মানে আমার টুকরা, আমার একটা অংশ। মানুষের সবকিছু নিয়ে একটা মানুষ বা একটা পূর্ণাঙ্গ কিছু থাকে, ও আমার একটা, তার মানে সত্তার অংশ, সত্তার একটা অংশ। এটাই তো সত্য। তো আমার আব্বা আসলে এমন একজন মানুষ ছিলেন, সত্যি কথা, প্রকৃত বাউল যাকে বলে, যার মধ্যে হিংসা, নিন্দা, মানুষের সাথে বিবাদ বা কোনো কিছু নিয়ে অহমিকা কোনো কিছুই, তার খুব সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। তার সাথে এই যে শিক্ষাটা, এই যে সবই তো আসলে, আমি তো বাবার সাথে বেশি সময় থাকতাম। বাবা মানে নদীতে গোসল করানোর থেকে শুরু করে, মানে কোথাও গেলে ওই বাবার সাথে ঘুমানো, কারণ মা সবসময় সতর্ক করে দিত সবসময়। এটাও একটা ছিল যে কোথাও গিয়ে কিন্তু ওকে কোনো আলাদা কোথাও তুমি কখনই রাখবা না। যতই বড় হয়েছি আমি বাবার সাথেই ঘুমাইতাম, তো বলতো যে না তোমার কাছেই ওকে রাখবা। তা আমি ওইভাবেই থাকতাম, ওইভাবেই বড় হয়েছি, ওইভাবেই তার সাথে ওঠা বসা, মেলামেশা। তো সেই হিসেবে বলবো যে আমি যে কি বা সে যে কি, এটা কোনো দিকে খেয়াল করতে গেলে যে আসলে সম্পর্কটা আর বিশ্লেষণ করতে পারি না, খুঁজে পাই না। আত্মার টুকরা, আত্মার অংশ কিছু একটা।